আমি দরিদ্র ঘরেই জন্মেছিলাম। লেখাপড়া শেষ করার পরে আমার বিয়ে হয়নি, কারণ ওই সময় আমার অনেক বয়স হয়ে গিয়েছিল। যদিও আমার চেহারা সুন্দরী ছিল, তারপরে একটু গায়ে গতরে ভরাচ্ছিলাম। ছেলেদের নজরে পড়লে বিয়ে তো দূরে থাক, ফ্রিতেই তারা আমাকে আহ্বান করত। আমি এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হতে একসময় হঠাৎ আমার কয়েকটা বান্ধবী, যারা খুব কাছের ছিল, তাদের সঙ্গে কথা হয়। এদের মধ্যে 2-1 ইতিমধ্যে প্রবাসে চলে গেছে। তারা আমাকে অনেক টাকা মাইনের প্রলোভ দেখিয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানায়। আমি যাদের কথামতো এই দেশে টিউশনি করে জমানো টাকা এবং বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে অল্পতেই একটা কোম্পানির ভিসায় আমার ওই 2 বান্ধবীর কাছে পৌঁছে যাই। তারপরে সেখানে গিয়ে বললাম, তোরা কি কাজ করিস? আমাকে কি কাজ দিবি? তারা বলল, এসেছিস, কয়েকটা দিন একটু সবুর কর, একটু রেস্ট নে, তারপরে আমরা যা করি তুইও তাই করবি, অনেক টাকা স্যালারি। আমি বললাম, তাই কি এমন কাজ এখানে? আর যে কাজ করিস সেটা আসলে বৈধ কিনা? তারা হেসে দিয়ে বলল, বিদেশে বাড়িতে এসেছিস, বৈধ বৈধ এটা দিয়ে এত হিসাব করে কি লাভ? টাকা হলে তো অনেক কিছুই মিটে যায়। আমি বললাম, না, সেখানে যেহেতু এসেছি, ভালো একটা কোম্পানির কাজ করতে পারলে তো টাকা পয়সা মাইনে হবেই। কিন্তু তোরা যা করিস সেটা কি কাজ? আর প্রতিনিয়ত আমরা 3 জন তো এক জায়গায় থাকি, তোরা উঠে যাস কোথায়? আবার সকালে আসিস, কোম্পানির কাজ কি তোদের রাত্রিকালে হয়? বলল, না, 2-1 দিন থাক, বুঝতে পারবি। এভাবেই তাদের কাছে আমার কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। তারপরে হঠাৎ করেই তারা যে কাফেলার আওতায় থাকত, সেই কাফেলার একটা নির্বাসন এলাকা আছে, যেখানে অনেক এরকম বাঙালি মেয়েদের, সুন্দর সুন্দর মেয়েদের সেখানে নিযোগ দেওয়া হয়েছে। সেখানে কাফেলা নেতাসহ বিভিন্ন বাণিজ্যিক লোকজন এসে অনেক টাকার বিনিময়ে তাদের সঙ্গে বিলাসিতায় রাত কাটিয়ে চলে যেত এবং তারা অনেক টাকা নিয়ে বাসায় ফিরত। আমাকে তারা ক্রমাগতভাবে এভাবে কাজের অফার করতে লাগল। আমি রাজি না হওয়ায় আমাকে বলল, দেখ, গরিব মানুষের মেয়ে তুই, যতই শিক্ষিত হয়ে এখানে এত শিক্ষিত বলে কোনো মূল্যায়ন নেই। তাই আমরা যা করি, এখানে শরীর ভাঙিয়ে শরীর ঘাটিয়ে টাকা ইনকাম করতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, টাকা উপার্জন করা। তোকেও তাই করতে হবে। আর তুই যদি এখন আবার দেশে ফেরত যেতে চাস, তাহলে এতগুলো টাকা সব লোকসান হবে। ভেবে দেখ এখন কি করবি? আমি বললাম, দেখ, তোরা আমার কাছের বান্ধবী, আমাকে দেশে থাকতে এরকম কথা বলা উচিত ছিল তোদের। হয়তো আমি আসতাম না, কিন্তু এখন তোরা আমাকে একটা এমন পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে রেখেছিস, না পারছি দেশে ফেরত যেতে, না পারছি তোদের এরকম অপকর্ম মেনে নিতে। কি আর করার ছিল? সবটাকে মেনে নিয়ে এক পর্যায়ে আমি তাদের কথা শুনে তাদের মতোই বাধ্য হয়ে গেলাম। যে কাফেলা নেতা আমাকে দেখার পরে বলল যে ও আজকে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তার বাসাতেই থাকবে। বিদেশি মানুষ, তাদের খাবার দাবার, চলাফেরা, কত শখবিলাসে তার কত উন্নতি। কাফেলা নেতাকে দেখতে না, বিশাল উঁচু লম্বা পাহাড়ের মতো একটা দৈত্য মানুষ, কি একটা অদ্ভুত ব্যাপার। আমার মনে মনে খুবই ভয় লাগত। তারপরে কাফেলা নেতা ওদের কাছ থেকে চেয়ে আমাকে তার নিজের বাসায় নিয়ে গেল। দেখলাম তার নিজের বাসাতেই তার একটা বিবাহযোগ্য সন্তান আছে, কিন্তু অবিবাহিত। আর ছেলে মেয়ে আছে কি না তা দেখতে পারলাম না। আমাকে সে 3 তলার একটা রুমে রেখে দিল। তারপরে আমার জন্য অনেক ফলের জুস, অনেক খাবার দাবার নিয়ে আসল এবং বলল, তুমি এখানে রেস্ট নাও। তাদের বাসায় বলল, আমি অবশ্য নতুন তাদের ভাষা খুব কম বুঝি, কিন্তু ইশারা ইঙ্গিতে যা বলতো তা বুঝতে পারতাম। এ পর্যায়ে কাফেলা নেতা যখন আমাকে সর্বপ্রথম তার নিজের কাজে লিপ্ত করল এবং শুরু করল, তার ওটা যে অত বড় আর মোটা, আমার দারুণ ভয় লাগছিল। না, এটা সম্ভব না, কি যে হবে আমার। তারপরে কি কষ্ট হলো! তার সঙ্গে এই সময়টা পার করতে যন্ত্রণার শেষ ছিল না। মনে মনে 2 বান্ধবীর উপর আমার খুব রাগ হলো যে ওরা আমাকে এরকম কর্মে বিদেশে নিয়ে আসবে, আগে বললেই তো পারত। অয়থা আমাকে এখানে নিয়ে আসার পর যখন বলছে, এখন তো আমি না পারছি দেশে ফেরত যেতে, না পারছি এটাকে মেনে নিতে, কিন্তু উপায় আর কি? ভাগ্যটাকে মেনে নিয়ে যা হোক নিজের উপর প্রতিদিনের একটা ঝড় তুফান যেতে লাগল। একের পর এক পারি না, তবুও শত কষ্ট সহ্য করেও এই একটা রাতও আমার কত কষ্টময়। আর 2 বান্ধবীর কাছে যখন অসুস্থ হয়ে আমি বললাম যে আজকে আর কাজে যেতে পারবো না, ভীষণ অসুস্থ, খুব খারাপ লাগছে, ওরা আমাকে বলল যে কয়েকটা দিন গেলেই দেখবি তোরও মন চাইবে, ভালো লাগবে। তাছাড়া অনেক টাকার চাহিদা দেখিস না, সকালে যখন তার কাছ থেকে বাড়িতে আসিস, কত টাকা ধরিয়ে দেয়।
এমনি একটা মানুষ এক মাসে কত টাকা স্যালারি পায়? এখানে কাজ করে এক রাতে তোর এক মাসের সমান স্যালারি তোকে দিয়ে দেয়। তুই অল্পতেই অনেক টাকার মালিক হয়ে যাবি। দুই বান্ধবী ওরা আমাকে প্রায় টাকার প্রলোভ দেখিয়ে লোভে একটা মন তৈরি করে ওখানে রাখার চেষ্টা করত। আজকে না হয় কাফেলা নেতাকে দিয়ে কোনো রকম করে আমি পার করেছি। কাফেলা নেতাও আমার প্রতি খুব খুশি, কারণ এরকম অবিবাহিত, এরকম শিক্ষিত একটা মানুষকে ও তো কখনো হাতের নাগালে পায়নি। আমি পেয়েছি, হয়তো তারা এসব কাজে অভ্যস্ত, কিন্তু আমি তো আর তা না। যা হোক, কাফেলা নেতা আবারও আমাকে দুদিন পরে ডাকল। কিন্তু নিজের একটা পুনর্বাসনে আজ আছে, সেখানে আমাকে ডাকল না। নির্বাসন এলাকায় আমাকে কখনো নিত না, সে তার নিজের বাসাতেই আমাকে ডাকত। আমি আবারও তার কাছে গেলাম। তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে, স্যার দেখুন, আমরা দেশে অনেক গরিব মানুষ, ফকির মিসকিনের মতো। আমাকে আরেকটু টাকা বাড়িয়ে দেবেন। আমি তো আর 5টা মেয়ের মতো না। কাফেলা নেতা আমার কথা শুনে হেসে দিয়ে আমাকে বলল, তোর টাকার অঙ্কটা কত বল দেখি শুনি। আমি তখন আমার ভাষায় বলেছিলাম। সে বলল, ঠিক আছে, দেব। কাফেলা নেতা ঠিক সারারাত যেভাবে আমাকে করত, মানে আমি আর পারতাম না, অসহ্য যন্ত্রণা। তার এত বড়টা আমার কাছে কখনো কখনো সেট হতো না। তাছাড়া তার আচার আচরণ আর তারা যেসব প্রোটিনযুক্ত খাদ্য খেত না, তাদের শরীরের গঠনপ্রণালী সবকিছু যেন আমাদের বাঙালির চেয়ে অনেক উন্নত। তাই আমি তার সব আচরণে এতটা পেরে উঠতে পারতাম না। খুব খারাপ লাগত। সময়টা আমার খুব কষ্টে যেত। যা হোক, তবুও শত কষ্ট পেরিয়ে হাতভরা টাকা নিয়ে বাসায় ফেরত আসতাম। এভাবেই দিনের পর দিন আমার চলতে লাগল। একসময় চেষ্টা করলাম যে আমার দুই বান্ধবী আমার সঙ্গে চরম এক বেইমানি করেছে, একটা প্রতারণা করেছে। তারা যদি না হতো, আমার মতো একটা ভালো মেয়েকে সুস্থ জীবনযাপন, যদিও আমি দেশে অভাব ছিলাম, তবুও এটা তো আর আমাকে করতে হতো না। এই ভেবে চিন্তা করলাম যে না, ওরা আমার আপন না। ওরা আমার জীবনে এক চরম সর্বনাশা কাজ করেছে। তবুও সময়ের সাথে তাদের থেকে তাল মিলিয়ে খুব কষ্টের সাথে কিছু টাকা উপার্জন করে বেশ একটা টাকা আমার জমা হলো। মনে মনে চেষ্টা করলাম, যদি কোনো বাঙালি ভাইকে এখান থেকে আমার সঙ্গে দেখা হতো, হয়তো আমি তাদের সঙ্গে এখান থেকে মুক্ত হওয়ার একটা পথ খুঁজে বের করতাম। এভাবে চলতে চলতে যখন তার নির্বাসন এলাকায় অনেক মেয়েদের সাথে আমাকে একই সঙ্গে সামিল করল এবং সেখানে নিয়ে যখন আমাকে বিভিন্ন মানুষের রূপ দেখতে হলো, এক এক রাতে এক এক রকমের মানুষ আসত, এক এক রকমের এক এক ভঙ্গিতে, তখন ব্যাপারটা আমার কাছে খুব সহজ মনে হয়েছিল, কারণ একই কাজ তো প্রতিনিয়ত করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেলেই আর নতুন কি। আমার নিজের কাফেলা নেতার মতো তো এরকম যুবক, উঁচুলম্বা আর কাউকে আমি পাইনি, তাই ব্যাপারটা সহজ ছিল। পরে যা হোক, এভাবে চলতে চলতে একটা বাঙালি সুন্দর ছেলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি তার সঙ্গে নাইট বুকিংয়ে একটা রাত থাকতে লাগলাম। কথায় কথায় পরিচিত হই, তার বাড়ি আমার নিজ দেশের ভাইপোরায় পড়ে। তাকে আমি সব বললাম। সেও আমাকে দেখে ভীষণ মুগ্ধ হয়েছে আর বলল, তোমার মতো এরকম সুশিক্ষিত মানুষ এখানে খুব কমই আছে। তোমার বাসা কোথায়? আমার রংঢং, আমার কথাবার্তার আচরণ দেখে সে বুঝে ফেলল আমি তার এলাকার নিজ দেশীয় মেয়ে। তখন সে আমাকে বলল, হঠাৎ তোমাকে এখানে কে নিয়ে এল? এ জীবন হঠাৎ বেছে নিলে? তখন আমি আমার সমস্ত কথা বলার সুযোগ পেলাম এবং দেশীয় ভাইকে যখন সব কথা বললাম, সে আমাকে বলল, তুমি কি এখান থেকে বের হতে চাও? আমি বললাম যে, জি ভাই, আমাকে যদি তুমি এখান থেকে মুক্ত করতে, প্রয়োজনে সারাটা জীবন তোমার গোলামি করেই কাটিয়ে দিতাম, তবুও এতটা নৃশংস মানুষের খাবার হতে চাই না। এভাবে প্রতিটা রাত যেন আমার এক একটা শয়ে রাত হতে থাকে। আমি আর পারছি না, কারণ আমি অভ্যস্ত নই। আমি একটা স্বাভাবিক জীবনযাপন করা মেয়ে। সবই তো মাত্র লেখাপড়া শেষ করে গরিব ঘরের মেয়ে, তো কোনো চাকরি বাকরির জোট ছিল না। আমার দুষ্টু দুইটা বান্ধবী আমাকে অনেক টাকা মাইনের প্রলোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছে, ভালো চাকরি দেবে বলে। আজকে আমি দেখলাম তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। তাই এ পথে আসতে বাধ্য হয়েছি, আর তারাও এটা করে। আপনি যদি আমাকে এখান থেকে একটু রক্ষা করতেন ভাই, আমি দারুণ উপকৃত হতাম। আমার বলতে গেলে আমার কিছুই রইল না। তখন ছেলেটি বলল, ঠিক আছে, আপনি আবারও কাল এখানেই আসবেন। একটা সুযোগ আছে। এই রুমে ঢোকার আগে গেটের বাইরে একবার আপনি আমার সঙ্গে কোনো কিছু কিনতে বা কেনাকাটার বাহানা দেখিয়ে একটু বাইরে বেরোনোর সুযোগ আছে। বের হবেন। তারপর আপনাকে এখান থেকে আমি সোজা নিজের এলাকায় চলে আসব। আমি যেখানে থাকি বেশ কয়েক কিলোমিটার পথ। তারপর ওখান থেকে আমি আপনাকে নিজের টাকায় ঠিক দেশে পাঠিয়ে দেব এবং আমিও যাব আপনার সঙ্গে। আমি বললাম, তাই যেন হয় ভাই।
তারপরে পরের দিন আমি ওখান থেকে পালাব বলে নিজের অনেক কিছু গুছিয়ে নিয়ে মনে মনে আবার ওই নির্বাসন এলাকায় ওই পল্লীতে চলে এসেছি। তারপরে ওই ভাই ঠিক আমার কথামতো রাত 10টায় ওখানে হাজির, গেটে এদিক ওদিক পায়চারি করছিল। আমি তাকে দেখেই সে আমাকে ইশারা করল। আমি কিছু কেনাকাটার অজুহাত দেখিয়ে গেটের বাইরে একবার বের হলাম এবং সঙ্গে সঙ্গেই তার গাড়ি রেডি ছিল। তার সঙ্গে আমি তার নিজ এলাকায় গাড়িতে করে চলে আসলাম। সে যেখানে থাকত রাতটুকু তার সঙ্গে সুন্দরভাবে কাটিয়ে দিলাম এবং সেই রাতটুকু সে আমাকে আসলে আশ্রয় দিল ঠিকই, কিন্তু ছাড়েনি বটে। বেশ 5-6 বার সে আমার সঙ্গে এভাবে একের পর এক এই ব্যবহার করল। সে তার ইচ্ছেটা পূরণ করে নিল আর বলল, তোমাকে আমার মনে ধরেছে, তোমার মতো মেয়ে আমার জীবনে একদম পারফেক্ট, তোমাকেই আমার লাগবে। দেশের মাটিতে চলো, আমি তোমাকে আমার বউয়ের স্বীকৃতি দিয়ে তোমার সঙ্গেই সারাটা জীবনের জন্য ধরে রাখতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। আমি বললাম, আমাকে এই পথ থেকে তো যেহেতু রক্ষা করেছ তুমি, আর তুমি যেহেতু আমাকে একের পর এক ব্যবহার করেছ, আপত্তি করেই বা কি করব? এ দেশের কাফেলা নেতারা যেরকম, তাদের সব এত বড় যা আমার করেছে, ওই সব জায়গা পেরিয়ে আমি দেশে গেলে কোনো সাধারণ ছেলেকে বিয়ে করলে তারা ভাববে হয়তো আমি কোনো পল্লীর মেয়ে অথবা আবাসিক হোস্টেলের মেয়ে। এটা বুঝেই যাবে, কারণ আমার সঙ্গে যখনই তারা সময় কাটাতে যাবে এক নিমেষেই বুঝে ফেলবে। কারণ একটা স্বাভাবিক মেয়ের জায়গা থেকে আমি আমার সব কিছুর জন্য একটু ভিন্নতা হয়ে গেছে ইতিমধ্যে। আর কি করব? তাই তুমি যদি সুযোগ দাও, আমার কোনো আপত্তি নেই। ছেলেটাকে বুঝিয়ে বললাম। সে বলল, ভালো। একসঙ্গে দুজনে কয়েকদিন পরে টিকিট করে দেশে ফেরত আসলাম। ছেলেটা সত্যি তার কথা রাখল, আমাকে বিয়ে করে একটা সুন্দর জীবন দান করল। ছেলেটাও দেখতে শুনতে খুব হ্যান্ডসাম, উঁচু লম্বা ছিল, বেশ দর্শনদারি, কিন্তু কাফেলা নেতার চেয়ে অনেক যন্ত্রণাদায়ক কম। সেই থেকে ছেলেটার সঙ্গে আমি যেন সংসার করতে লাগলাম। ছেলেটা আমাকে বলল, তুমি দেশের মাটিতেই থাকবে, তোমার বাবা মায়ের হেফাজত করবে, আর আমি বিদেশ পাড়ি দেব। কিন্তু তোমাকে কথা দিচ্ছি, আর কখনো কারো সঙ্গে কোনো সংস্পর্শে ওখানে আর কোনো পল্লীতে, কোনো নির্বাসন এলাকায় যাব না। আমার যখন মন চাইবে আমি ঘন ঘন ছুটিতে বাড়িতে আসব এবং তোমাকে সময় দিয়ে যাব। আর এই বাড়ি আমার বিদেশ করা শেষ, তারপরে আর বিদেশে আসব না। তোমাকে নিয়ে দেশেই সুখে শান্তিতে দিন কাটাতে চাই। এইভাবে ছেলেটা আমাকে বিয়ে করে তার সংসারে রেখে চলে গেল। এই মুখ আর বাবা মাকে আমার দেখাতে ইচ্ছা করল না। তবুও আমার গরিব বাবা মা আমার খোঁজ করত, বিদেশে আমার 2 বান্ধবীর কাছে ফোন করে আমার খবর জানতে চাইত। কিন্তু আমি তো ফোন নম্বর বদলে ফেলেছি, তারা তো আর আমার খোঁজ খবর কিছুই জানে না। তারা অবশ্যই আমার খোঁজ নিতে চেয়েছে, কিন্তু যোগাযোগ করার মতো কোনো মাধ্যম ছিল না। তাই হঠাৎ একদিন নিজে থেকে আমার বাবা মাকে আমি ফোন করলাম। আমার জীবনের ইতিহাসটা কোনো রকমে আমার মাকে খুলে বললাম। তারপরে শেষ পরিস্থিতিতে আমি কি অবস্থায় আছি এটা যখন মা ও বাবাকে বোঝাতে পেরেছি, তারা খুশি হয়েছে। কারণ আমার জীবনের তো একটা শেষ পর্যন্ত গতি হলো। যা হোক, তারা খুশি হয়েছে। প্রথমে তারা কষ্ট পেয়েছিল অবশ্যই, কারণ আমি আমার বান্ধবীদের কথায় একটা প্রতারণার শিকার হয়ে যে কি একটা জীবন কাটিয়েছি, কোনো বাবা মা এটা জানতে পারে কি না তা ভেবে তো তাদের কাছ থেকে কথাটা গোপন করেছিলাম। কিন্তু যখন তাদের বলেছি যে আমার সুন্দর একটা জীবন কাটানোর কথা, আমি দেশেই আছি, একটা ছেলেকে বিয়ে করেছি এবং শ্বশুর শাশুড়ির সেবায়ত্ন করি, সংসার জীবনে ধরে আছি, বেশ ভালো আছি, এই কথাটা শুনে তারা একটু চিন্তামুক্ত হলো। তারপরে আমার স্বামী যখন আবার বিদেশ থেকে বাড়িতে এল পরের বার, সেই সময় স্বামী বলল, আর কোথাও আমি যাব না। তারপরে স্বামীর সঙ্গে বেশ সুখে সংসার করতে লাগলাম। আমার যখন একটা ছেলে হলো এবং 2 বছর পরে আবার একটা কন্যা সন্তান হলো, তখন আমি পরিপূর্ণ একটা গৃহিণী হিসেবে এই সংসারে পরিচিতি লাভ করলাম। তখন আমার স্বামীকে নিয়ে আমার বাবা মায়ের বাড়িতে আসলাম। দেখি মা প্রায় মৃত্যুশয্যায়। আমার চিন্তা শোকে একদম অসুস্থ হয়ে বিছানাগত হয়ে গেছে। আর বাবা দিন আনে দিন খায়। খেতে খাওয়া মানুষ তো চিন্তা করে আর কি করবে, সংসার তো চালাতে হবে। আমাদের কোনো বড় ভাই ছিল না। যা হোক, আমাকে দেখে বাবা যেন হাঁপিয়ে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগল। বলল, পারিনি তোকে রক্ষা করতে, পারিনি তোকে একটা ভালো জীবন দান করতে। রে মা, গরিবের ঘরে জন্মেছিলি, কি করব? লেখাপড়াও শিখিয়েছিলাম অনেক টাকা পয়সা খরচ করে, অনেক কষ্টের মাধ্যমে। চাকরি বাকরিও পেলি না। তোকে যে বিয়ে দেওয়ার শেষ মুহূর্তটাও আমার আর ছিল না।
আজ নিজের যোগ্যতায় তুই যা করেছিস না করেছিস, ভুলভ্রান্তি যা হয়েছে, আমার কাছে সব ক্ষমা দৃষ্টিতেই দেখে নিয়েছি মা। কিছু মনে করিনি। অন্তত তোকে এভাবে জীবিত দেখতে পাবো আমি কল্পনাও করতে পারিনি। আজ কত বছর আমাদের কাছ থেকে তুই অনেক দূরে সরে গিয়েছিলি হে বলে বাবা যেন দীর্ঘ নিঃশ্বাস ফেল। মা কোনো রকমে আমাকে মাথায় হাত বুলিয়ে দোয়া করল। আমার স্বামীকেও দোয়া করল, তোরা সুখী হো, ভালো থাক। শেষ পর্যন্ত আমার বাবা মাকে কোনো রকমে সুখী করে তাদের কিছু সংসারের টাকা পয়সা আমার স্বামী কিছু দিয়েছিল। স্বামীর সঙ্গে আবারও তাদের বাড়িতে চলে আসলাম এবং বাবা মাকে কয়েকদিন বাদে সেখানে নিয়ে গিয়ে সবকিছু দেখালাম। কারণ কোনো বাবা মা ইচ্ছে করে না নতুন বিয়ে বা কোনো বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছে সেটা দেখতে। আমার বাবা মা সেখানে সবই দেখল। তারপরে আমি সংসার করতে করতে বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম। তো বন্ধুরা, আমার এই গল্পটা আজ এ পর্যন্তই হলো। কারণ বন্ধুরা, গরিব ঘরে জন্ম নিয়ে একটা মেয়ে হিসেবে জীবনে অনেক যুদ্ধ, অনেক সমস্যার মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত আমার জীবনের যা কিছু সবকিছু হারিয়ে নিজের ইচ্ছায় একটা ছেলেকে বিয়ে করে, সে ছেলেটা ভালো ছিল, আমাকে একটা নতুন জীবন দান করেছে। তার করুণা হয়েছিল, সে বুঝতে পেরেছিল আমার জীবনের অতীতটাকে। তাই হয়তো এই সুযোগটা পেয়েছি। এখন আমি ভালোই দিন কাটাচ্ছি তার সংসারে। আমার ভালোই সময় কাটছিল। তো সংসার জীবনের গল্পটা, ঘটে যাওয়া এই ঘটনাটা মনের মধ্যে চাপা রেখেছিলাম। আজকে তোমাদের কাছে এই গল্পটা শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তা তোমাদের কেমন লেগেছে? বন্ধুরা, সত্যি যদি ভালো লেগে থাকে, এরকম খুব রহস্যময় একটা ঘটনা শুনে, তাহলে অবশ্যই আমি বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই গল্পটা অন্যকে দেখা বা শোনার সুযোগ করে দাও। গুড বাই।